রায়ের জ্ঞান ফিরতেই ছুটে গিয়ে রায়ের কাছে ক্ষমা চাইলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণের মা স্রোতকে বলছে, আমরা মানছি আমাদের ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল করে ফেলেছি আমরা। একটা সামান্য একটা রিপোর্টের ভিত্তিতে রায়ের সাথে আমরা অন্যায় করেছি, তার জন্য আমরা ক্ষমাও চাচ্ছি। বিশ্বাস করো, আমাদের ভুল হয়ে গিয়েছিল। আমরা এই হসপিটালের, আমি আর অনির্বাণের বাবা যাচ্ছি। এই হসপিটালের যেই অথরিটি আছে তাদের সাথে আমরা কথা বলবো। রাইকে এখান থেকে আমরা শহরের বেস্ট হসপিটালে নিয়ে যাব। ওকে বেস্ট চিকিৎসা দেব। তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। তোমাদেরকে আমরা কথা দিচ্ছি। সত্যি, রাই চিকিৎসার অভাবে কোনোরকম কোনো কিছু হবে না। ওকে তাড়াতাড়ি করে আমরা সুস্থ করে তুলবো। এই বলেই অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণের বাবাকে নিয়ে আমরা এখনই যাচ্ছি। চলো তো, এখনই হসপিটালের অথরিটির সাথে তুমি কথা বলো। ঠিক তখনই এই বলেই অনির্বাণকে বলতে থাকে, অনির্বাণ ওদের পাশে থাকো তুমি, ঠিক আছে? ঠিক তখনই এই বলে যেতে লাগলে স্রোত বলতে থাকে, এক মিনিট দাঁড়ান, আপনাদেরকে আমার দিদি ভাইয়ের হয়ে ভাবতে কে বলেছে? কে বলেছে? তখন এই কথাতে অনির্বাণের মা বলতে থাকে, এটা কেমন কথা বলছো স্রোত? আমরা তো তোমাদের পাশে দাঁড়াচ্ছি। তখন এই কথা শুনে স্রোত বলতে থাকে, কোনো দরকার নেই। আপনারা কি মনে করেছেন যে আমার দিদি ভাই আপনাদেরকে ওর পাশে থাকার কোনো সুযোগ দিয়েছে? না, আমার দিদিভাই অপারেশনের আগে ফর্মটা নিজেই পূরণ করেছে, আর সেখানে ঠিকানা দেওয়া আছে আমাদের বাড়ির ঠিকানা, আর গার্জিয়ান হিসেবে নাম দেওয়া আছে আমার মায়ের, আর ফোন নাম্বারটাও না আমাদের বাড়িরই দেওয়া আছে। কই আপনাদের নাম তো কোথাও নেই। তাহলে কোন হিসাবে আপনারা বলছেন? আর আমার দিদিভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার পারমিশন কে দিয়েছে আপনাদের? যেহেতু আমার দিদিভাইকে এই হসপিটালের ডক্টররা অপারেশন করেছে, আর তারাই সুস্থ করে তুলবে। তারাই বুঝবে যে দিদিভাইয়ের কিসে ভালো হবে কিসে খারাপ হবে। বুঝতে পেরেছেন? তাই প্লিজ আপনাদেরকে ভাবতে হবে না, আর আপনাদেরকে ভাবার কোনো দরকারও নেই। আর আমার দিদিভাই বারবার করে অপারেশনের আগে বলে গেছে অনির্বাণ সেন যেন এই হসপিটালের আশেপাশে না আসে, আর আমার দিদিভাইয়ের আশেপাশে যেন আসতে না পারে, সেটা দিদিভাই জীবিত হোক আর মৃত হোক। বুঝতে পেরেছেন? তাই আপনাদেরকে এখানে আমরা চাই না। এই বলে স্রোত হাত জোড় করে বলতে থাকে, হয়ে গেছে, আর কোনো কিছু আপনাদেরকে বলার নেই। তখন এই কথা শুনে অনির্বাণের মা আর বাবা দুজনে চমকে যায়। তারপর ওখান থেকে চলে যায়, আর অনির্বাণও পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে অনির্বাণ বসে আছে। তখনই এসে সূর্য পাশে বসে। সূর্য পাশে বসলেই অনির্বাণ বলতে থাকে, সূর্য, তোর কাছে ভাই আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই, বিশ্বাস কর। কিন্তু কি বললে তুই আমাকে ক্ষমা করবি সেটা আমি জানি না। তখন সূর্য বলতে থাকে, দেখ অনিদা, আমি তোকে ক্ষমা করলাম কি করলাম না তাতে কিন্তু কিছু যায় আসে না। তবে রায় যদি, হ্যাঁ, তার জীবনে তোকে আর কোনোদিনও অ্যাকসেপ্ট করে বা মেনে নেয় কোনোভাবে, তাহলে প্লিজ সেই সুযোগটা আর হারাস না। সেই সুযোগটা আর হারাস না। তুই যা করেছিস তা কিন্তু খুব খারাপ করেছিস। তখন এই কথাতেই অনির্বাণ পুরো ভেঙে পড়ে আর বলতে থাকে, আমি যা করেছি আমি তো সারা জীবন ভুগবো। তোর কি মনে হয় রাই আমাকে অ্যাকসেপ্ট করবে? না, রাই আমাকে কোনোদিনও কোনো কিছুতে তো রাখেনি। ও আমাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়েছে যে ওর জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। জানিস তো, ওর উপর আমি অনেক অত্যাচার করেছি, অনেক কথা বলেছি, কিন্তু ও কিন্তু কোনো রিয়েক্ট করেনি, কোনো কিছুই না। কিন্তু কাগজে কলমে সে আঘাতটা কিন্তু আমাকে ঠিকই দিয়ে দিয়েছে। ও জানে আমাকে ইগনোর করলে তার থেকে বেশি আঘাত আমি আর কিছুতে পাবো না। তাই ও সেইভাবেই ওর কোনো কিছুতে আমার নাম লিখেনি, আমার কোনো কিছুই ও উল্লেখ করেনি। তখন এই কথাতে সহ্য বলতে থাকে, দেখ অনিতা, সুযোগ না বারবার আসে না। তোকে বারবার বলেছিলাম যে রাইকে তুই আগলে রাখ, কিন্তু তুই কি তা করিসনি। তুই পেয়ে অবহেলা করেছিস। বুঝতে পেরেছিস? তুই পেয়ে অবহেলা করেছিলি। তাই প্লিজ এসব এখন আর ভাবিস না। তখনই অনির্বাণ বলতে থাকে, আমি কি করব বল, আমি যে কিছু ভাবতে পারছি না। অন্যদিকে দেখা যাবে রায়ের মা ঘুমিয়ে পড়েছে। তখনই স্রোত বলতে থাকে, মা মা। তখন রায়ের মা ওঠে আর বলতে থাকে, রায়ের জ্ঞান ফিরেছে? কোথায় রাই? তারপরে স্রোত বলতে থাকে, না মা, দিদিভাই আইসিইউতে আছে, এখনো কেবিনে দেয়নি। ওরা যদি ভালো দেখে তাহলে কেবিনে দেবে। তখনই রায়ের মা বলতে থাকে, আমার রাইটা একা একা আইসিইউতে আছে, ও কেমন আছে কে জানে। আচ্ছা, ও কি ঘুমোচ্ছে নাকি ও জ্ঞান নেই? তখন স্রোত বলতে থাকে, মা, ওরা এখনো জ্ঞান ফিরেনি। তুমি একদম চিন্তা করো না, তুমি বাড়ি চলে যাও। বুঝতে পেরেছো? বৌমনি তো একটু পরে চলে আসবে, তুমি বরং বাড়ি চলে যাও। তখনই রায়ের মা বলতে থাকে, আমার মেয়েটা হাতে গলায় মুখে নল লাগিয়ে শুয়ে আছে, আর আমি বাড়ি চলে যাব? না না, কিছুতেই না। তখন স্রোত বলতে থাকে, মা,
তুমি প্রেশারের ওষুধ খেয়ে একটু রেস্ট নাও, না হলে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তো আমাদের জন্য সেটা আরো বিপদের হবে, তাই না? তার থেকে তুমি বরং বাড়ি যাও। যেহেতু দিদি ভাইয়ের অপারেশনটা ঠিকঠাক মতো হয়ে গেছে, দিদি ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, একটু রেস্ট নাও। আর বৌমনি একটু পরে চলে আসবে। তখন এই বললে রায়ের মা বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে স্রোত রায়ের মাকে দিয়ে আসতে যায়। ওইদিকে স্রোতের মা যাওয়ার সময় সূর্যকে বলে যায় যে বাবা আমি যাই। তারপরে ওরা চলে গেলে অনির্বাণ সূর্যকে বলতে থাকে, সূর্য একটা কথা বলবো। তখন সূর্য বলে, বল। তখন অনির্বাণ বলতে থাকে, তুই নিশ্চয়ই বলবি যে অনিদা কতটা নির্লজ্জ, বেহায়া যে আমার কাছে এসব কথা বলছে। তখনই সূর্য বলতে থাকে, না না বল না। তখন অনির্বাণ বলতে থাকে, আচ্ছা তুই রায়ের জ্ঞান ফিরলে রায়ের কাছে আমার হয়ে একটু বলবি, যেন ওর জীবনে আবার আমাকে আরেকবার মেনে নেয়, আর আরেকবার আমাকে ক্ষমা করে দেয়। প্লিজ তুই বলবি, যেন আরেকবার আমার হাতটাও ধরে। বলবি তুই ভাই, তোর কাছে আমি অনুরোধ করছি, তুই বলবি। তখন এই কথাগুলো শুনে সূর্য অবাক হয়ে যায়। তারপরে অনির্বাণ কাঁদতে কাঁদতে বলতে থাকে, রাইকে ছাড়া যে আমি বাঁচবো না। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু তুই বলবি একটা বার রাইকে বুঝিয়ে। তখনই সূর্য বলতে থাকে, না আমি বলবো না। কারণ আমি যদি এখন রাইকে বলতে যাই আর রাই যদি এটা মেনেও নেয় না, তখন তুই আবার প্রশ্ন করবি যে রাই কেন আমার কথা শুনলো, কেন আমি এখানে আছি, কেন তোর আগে আমি জানলাম, কেন আমি এখানে বসে আছি, সব কিছু নিয়ে তুই প্রশ্ন করবি। তাই না, আমি বলবো না। আমি বলবো না। যদি রাই তোকে অ্যাকসেপ্ট করার হয় তাহলে অ্যাকসেপ্ট করবে, না করার হলে নাই। আমার মনে হয় কি জানোস, তোর এই যে সন্দেহবাদিক মনটা, এটা একটা মানসিক সমস্যা। তোর না সাইকোলজিস্ট দেখানো দরকার, তোর ডক্টর দেখানো দরকার। না হলে তোর যে এই যে মানসিক অবস্থা, তার জন্য তোর আশেপাশে সুস্থ মানুষগুলোও কিন্তু অস্বস্তি বোধ করবে, তারাও খারাপ থাকবে। তুই বুঝতে পারছিস না কেন? তোর ডক্টর দেখানো দরকার। তুই প্লিজ আমার পরামর্শটা নে, তুই ডক্টর দেখা। ঠিক তখনই স্রোত চলে আসে, এসে বলতে থাকে, সূর্যদা তুমি কি আর কিছুক্ষণ এখানে থাকবে? তখন সূর্য বলতে থাকে, কোথায় গেল আন্টি? তখন স্রোত বলতে থাকে, মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর বৌমনিও চলে আসবে। তখন সূর্য বলে, রাউন্ডে ডাক্তার আসুক, তারপরে শুনে আমি চলে যাব। তখন স্রোত বলে, ঠিক আছে। ঠিক তখনই সার্থক আসে। আসলেই স্রোত ছুটে যায় আর বলতে থাকে, স্যার দিদিভাই কি জ্ঞান ফিরেছে? তখন সার্থক বলে, হ্যাঁ জ্ঞান ফিরেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। তখন স্রোত বলতে থাকে, স্যার আমি কি একটু দিদিভাইয়ের কাছে গিয়ে থাকতে পারি প্লিজ? আমি চুপ করে বসে থাকবো, কোনো কথা বলবো না। তখনই সার্থক বলতে থাকে, স্রোত স্রোত তুমি কি নিয়ে পড়ালেখা করছো? তখনই স্রোত বলতে থাকে, মানে কি স্যার? তখনই সার্থক বলতে থাকে, আমি তো তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি নিয়ে পড়ালেখা করছো। তুমি একটা যেরকম একটা বায়না করলে মনে হলো যেন তুমি স্কুলে পড়ালেখা করো। তুমি ভুলে যেও না তুমি মেডিকেলের স্টুডেন্ট। এরকম প্রশ্ন তোমার করা সাজে না। তারপরে দেখা যাবে সূর্যর বাড়ি থেকে ফোন আসলে স্রোতকে বলে সূর্য বাড়ি চলে যায়। তারপরেই স্রোতকে বলতে থাকে সার্থক যে, তুমি একা থাকবে, তোমার মা কোথায়? তখন স্রোত বলতে থাকে, মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, বৌমনি আসবে। তারপরে দেখা যাবে সার্থক স্রোতকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু স্রোত কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে স্রোতের কান্না দেখে অনির্বাণও কান্নায় ভেঙে পড়ে। আর অন্যদিকে দেখা যাবে বাড়িতে গেলে সূর্য নীলু বলতে থাকে, আচ্ছা দিদি ভাইয়ের এমন কি রোগ হলো যে তুমি জানতে পারলে, অনিদা জানলো না, আর তুমি সেখানে সারাদিন কাটিয়ে আসলে? তখনই সূর্য বলতে থাকে, আমি না অবাক হয়ে যাই নীলু, যে তোমার মায়ের পেটের বোন এতটা অসুস্থ, আর তুমি তার কোনো খবরাখবর না জিজ্ঞাসা করে তুমি কিনা এসব সন্দেহ করছো। আসলে তোমার থেকে আর এর থেকে বেশি কি আশা করা যায় বলো তো? তখনই নীলু বলতে থাকে, না না সূর্য, আসলে বিশ্বাস করো, আমি সারাদিন কষ্ট পেয়েছি, সারাদিন ভেবেছি আমি কি হসপিটালে যাব। তারপর আবার ভেবেছি আমাকে যদি ওরা অ্যাকসেপ্ট না করে, কারণ আমাকে তো ওরা কিছুই জানায়নি, তাই তাই আমি যাইনি। আমার মনে মনে খুব কষ্ট হচ্ছে, কারণ আমার দিদিভাই তো। তখনই সূর্য বলতে থাকে, শোনো নীলু, তোমাকে দেখে না আমার সেরকমটা কিচ্ছু মনে হচ্ছে না। আর শোনো, তোমার না যাওয়ার কোনো দরকার নেই, সেখানে সবাই আছে, আর রায়ের ঠিকঠাক মতো অপারেশনটাও হয়ে গেছে। তখনই নীলু বলতে থাকে, আচ্ছা সূর্য কত টাকা লাগলো? তখন সূর্য বলতে থাকে, এখন পর্যন্ত 2 লাখ টাকার মতো খরচ হয়েছে, আরো 3 লাখ টাকার মতো লাগবে। তখন নীলু বলে, এতগুলো টাকা কোথা থেকে আনলো? তখন সূর্য বলে, এটা জানতে চাইছো তো, যে আমি দিয়েছি কিনা? না আমি দেইনি। আমি দিতে চাইলেও না, ওরা নিত না, তাই বৌমনি কিছু দিয়েছে, আর কোন সিনিয়র ডক্টরের থেকে নিয়েছে। তখনই নীলু বলতে থাকে, তাই এতগুলো টাকা? আচ্ছা সূর্য, দিদিভাই ঠিক হয়ে যাবে তো? তখন সূর্য বলে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, কারণ কারো অভিশাপে কারো কিছু হয় না, ভালো মানুষের কিছু হয় না। তখন এই কথা শুনেই নীলু বলতে থাকে, সূর্য তুমি আজকে থেকে যেতে পারতে। তখন সূর্য বলে, না আমি থাকবো না। এ বলে সূর্য ওখান থেকে চলে যায়। তখন নীলু বলতে থাকে, দিদিভাইকে ধরে আমার সূর্যের কাছে